নমস্কার, আমি কুশল। ভিশন অ্যান্ড মিশন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমরা আমাদের একটা নতুন সিরিজ শুরু করতে চলেছি, 1000+ এমসিকিউ সিরিজ, যেখানে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের বিভিন্ন প্রশ্ন আলোচনা করা হবে। তার প্রথম সেট আমরা আজকে নিয়ে হাজির হয়েছি। প্রথম প্রশ্ন কি বলা আছে? প্রথম প্রশ্ন বলা আছে, কোন কোষাঙ্গাণু প্রোটিন সংশ্লেষে সহায়তা করে? তো উত্তর হবে রাইবোজোম। রাইবোজোম প্রোটিন সংশ্লেষে সহায়তা করে। তো রাইবোজোমকে আরেকটা কি বলা হয়? প্রোটিন ফ্যাক্টরি। হুম প্রোটিনের ফ্যাক্টরি নামে পরিচিত। তো বাকি অপশনগুলো নিয়ে আমরা চর্চা করি। যেমন লাইসোজোম। লাইসোজোমের কাজ কি? লাইসোজোমকে বলা হয় সুসাইডাল ব্যাগ। হ্যাঁ, সুসাইডাল ব্যাগ নামে পরিচিত। কারণ কি? লাইসোজোম হচ্ছে যে কোষের মধ্যে যে সমস্ত মানে খারাপ কোষ থাকে, মানে খারাপ বিভিন্ন অঙ্গাণু বা অন্যান্য জিনিস যেগুলো থাকে সেগুলোকে লাইসোজোম ধ্বংস করে, ঠিক আছে? আর এন্ডোজোম, এন্ডোজোম হচ্ছে ট্রান্সপোর্টেশনে সাহায্য করে, মানে কোষের বাইরে থেকে কোষের ভিতরে জিনিসপত্র ট্রান্সপোর্টেশনে সাহায্য করে। আর পারক্সিজম হচ্ছে এমন একটা অঙ্গাণু যে কি করে, বিষাক্ত জিনিসকে ভাঙে। বিষাক্ত জিনিসকে ভেঙে কি কি তৈরি করে? H2O2 বা পারক্সাইড আর জলে ভেঙে, পারক্সাইড প্লাস জলে ভাঙে, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন কি? একটি তরল ধাতু হলো, মানে এখানে তরল ধাতুর নাম জিজ্ঞেস করেছে। তো তরল ধাতুটা কি? তরল ধাতু হচ্ছে গ্যালিয়াম। তরল ধাতু হচ্ছে গ্যালিয়াম। আমরা অনেক সময় কি হয়, রিল স্ক্রোল করতে করতে কিছু কিছু সময় ভিডিও মানে দেখতে পাই যে এমন একটা তরল, একটা ধাতু, মানে চকচকে একটা জিনিস ঢাললো কোনো একটা জিনিসের উপর, ল্যাপটপ বা কোনো একটা জিনিসের উপর, সাথে সাথে কি হলো, সেই জিনিসটা নষ্ট হয়ে গেল বা সেটা ক্ষয় হয়ে গেল, ঠিক আছে? তো এই হচ্ছে গ্যালিয়াম। গ্যালিয়াম ওই রকম তরল ধাতু। সেই তরল ধাতুটা যদি অ্যালুমিনিয়ামের সংস্পর্শে আসে, তাহলে অ্যালুমিনিয়ামটা নষ্ট হয়ে যায়। সেটা বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম পারক্সাইডে পরিণত করে। তো গ্যালিয়াম নিয়ে বা গ্যালিয়াম ধাতু নিয়ে এয়ারপোর্টে বা প্লেনে চাপা নিষেধ। কারণ কি? গ্যালিয়াম ধাতুটা আহ, এই এরোপ্লেন কি দিয়ে তৈরি হয়? এরোপ্লেন সাধারণত অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হয়। সেই কারণে অ্যালুমিনিয়ামটাকে নষ্ট করে দেবে। সেই কারণে এয়ারপোর্টে যদি কেউ ওই গ্যালিয়াম নিয়ে প্রবেশ করে, তাহলে তার মানে তাকে এয়ারপোর্টে, মানে প্লেনে উঠতে দেবে না এবং তার জরিমানাও হতে পারে, ঠিক আছে? তো গ্যালিয়ামের পারমাণবিক সংখ্যা কত? তার পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক নাম্বার কত? অ্যাটমিক নাম্বার হচ্ছে 31। তো বাকি ধাতুগুলো সম্পর্কে জানা যাক। যেমন জার্মেনিয়াম। জার্মেনিয়াম কি করে? জার্মেনিয়াম হচ্ছে আমাদের আহ, মানে বর্তমানে সে চিপ ম্যানুফ্যাকচারিং এর জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ ধাতু, ঠিক আছে? পরবর্তী প্রশ্নতে আসা যাক। পরবর্তী প্রশ্ন কি বলছে? ফটোক্রোমাটিক লেন্স কোন যৌগটি ব্যবহার হয়? মানে ফটোক্রোমাটিক লেন্সটা তৈরি করতে কোন যৌগটি ব্যবহার করা হয়? তো ফটোক্রোমাটিক প্রশ্ন উত্তর করার আগে আমরা জানি ফটোক্রোমাটিক লেন্সটা কি জিনিস। ফটোক্রোমাটিক লেন্স হলো এমন একটা লেন্স যেটা মানে চেঞ্জ করে, মানে নিজেকে চেঞ্জ করতে পারে। যেমন হচ্ছে একটা মানে আলোর প্রতি সেনসিটিভ এক কথায়। যেমন কি হয়, অনেকে চেঞ্জার চশমা পরে না, কি হয়, রোদে গেলে কালো হয়ে যায় চশমাটা। যখন সেটা আবার ছায়াতে বা ঘরের মধ্যে প্রবেশ করে, তো তখন কি হয়, সেই চশমাটার কালার সে আবার আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। তো সেই ফটো সেই সেই লেন্স, ওই টাইপের লেন্স গুলোকে বলা হয় ফটোক্রোমাটিক লেন্স, ঠিক আছে? তো এই ফটোক্রোমাটিক লেন্স তৈরি করে কোন যৌগটার মাধ্যমে? সেটা হচ্ছে সিলভার ক্লোরাইড, ঠিক আছে? উত্তর হচ্ছে সিলভার ক্লোরাইড। পরবর্তী প্রশ্নতে আসা যাক। প্যান বা পার অক্সি অ্যাসিটাইল নাইট্রেট, ঠিক আছে? প্যান বা পার অক্সি অ্যাসিটাইল নাইট্রেট
এটা একটা গ্যাসীয় দূষক। এটা যা পাওয়া যায় মানে এটা কোথায় পাওয়া যায়, এই মানে কেমিক্যালটা কোন এতে পাওয়া যায়? এখানে কি ক্লাসিক্যাল ধোঁয়াশা, উদ্বায়ী জৈব যৌগ, সবুজ সার এবং আলোক রাসায়নিক ধোঁয়াশায় কোনটাতে পাওয়া যায়? তো উত্তর হচ্ছে আলোক রাসায়নিক ধোঁয়াশা। ঠিক আছে, উত্তর হবে এইটা, আলোক রাসায়নিক ধোঁয়াশা। তো আলোক রাসায়নিক ধোঁয়াশা জিনিসটা কি? ধোঁয়াশা মানে কি আমরা জানি কুয়াশা প্লাস ধোঁয়া মিলে শহর অঞ্চলে বা অন্যান্য শিল্পাঞ্চলে ধোঁয়াশা তৈরি হয়। সেটা কখন হয়? শীতকালে হয়। ঠিক আছে, কিন্তু এই আলোক রাসায়নিক ধোঁয়াশাটা কখন হয়? এটা হয় গ্রীষ্মকালে। ঠিক আছে, বা সামার সিজনে হয়, সামারে হয়। তো এটা কোথায় হয়? এটা মেনলি শহর অঞ্চলে হয় বা টাউনে হয়। হুম, শহর অঞ্চলে কেন হয়? কারণ হচ্ছে শহর অঞ্চলে অনেক সময় কি হয়, অনেক সময় ল্যান্ডফিল থাকে বা অন্যান্য মানে ল্যান্ডফিল বলতে যে প্রত্যেকটা বাড়ির যে আবর্জনা সেগুলো এক জায়গায় যেখানে জমা হয় সেটাকে বলে ল্যান্ডফিল। সেই ল্যান্ডফিলে কি হয়, অনেক মানুষ আহ, আহ, মানে পচনশীল যে পদার্থগুলো সেগুলোও সেই ল্যান্ডফিলে মানে ডাম্প করে। তো পচনশীল পদার্থগুলো যখন পচবে তখন কি তৈরি হবে? সেটা একটা জৈব যৌগ তৈরি হবে। কি তৈরি হবে? জৈব যৌগ তৈরি হবে। হ্যাঁ, জৈব যৌগ তৈরি হবে, জৈব যৌগ তৈরি হবে। এই জৈব যৌগের সঙ্গে নাইট্রোজেন ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, ঠিক আছে, এই নাইট্রোজেন ডাই অক্সাইড যুক্ত হয়, কোনো কারণে নাইট্রোজেন ডাই অক্সাইড যুক্ত হয়ে গেছে। তো ওই জৈব যৌগের সঙ্গে যে জৈব যৌগ, যেমন মেনলি মিথেন টাইপের জৈব যৌগ, মানে পচনশীল বস্তু থেকে কি তৈরি হয়? মিথেন তৈরি হয়। এই মিথেন টাইপের জৈব যৌগের সঙ্গে নাইট্রোজেন ডাই অক্সাইড যুক্ত হয়, এবং সেটা যদি সূর্যালোকের উপস্থিতিতে, সূর্যের আলোক থাকতে হবে সেখানে, সূর্যের ইউভি রে বা অন্যান্য যে আলোক রশ্মি যেগুলো আছে, আল্ট্রাভায়োলেট রশ্মি, এই সবগুলো মিলে তৈরি হয় কি? আলোক রাসায়নিক ধোঁয়াশা। ঠিক আছে, এই আলোক রাসায়নিক ধোঁয়াশার এইগুলো মিলে তৈরি হয় কি? পার অক্সাইড, সরি, পার অক্সি অ্যাসিটাইল নাইট্রেট। পরবর্তী প্রশ্নতে আসা যাক। পরবর্তী প্রশ্ন কি বলছে? টাইফয়েড রোগের জীবাণুটি হলো, তো টাইফয়েড রোগের জীবাণুটার নাম কি? উত্তর হচ্ছে বি, সালমোনেলা টাইফি। ঠিক আছে, সালমোনেলা টাইফি হচ্ছে টাইফয়েড রোগের জীবাণু। এটা কোন জাতীয় জীবাণু? এটা হচ্ছে ব্যাকটেরিয়া জাতীয় জীবাণু। ব্যাকটেরিয়া, অনেক সময় প্রশ্ন আসে। হুম, ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া জাতীয় জীবাণু, ব্যাকটেরিয়া। তো অনেক সময় কি হয়, টাইফয়েড কোন জাতীয় রোগ, মানে ব্যাকটেরিয়া ঘটিত বা ভাইরাস ঘটিত এরকম থাকে। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। পরবর্তী প্রশ্ন কি? জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট শুরু হয়েছিল কোন রাজ্যে, বা JFM এটা শুরু হয়েছিল কোন রাজ্যে? ঠিক আছে, তো উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের কোথায়? পশ্চিমবঙ্গের হচ্ছে মেদিনীপুর জেলায় শুরু হয়েছিল 1971 সালে, মেদিনীপুর জেলায়। ঠিক আছে, মেদিনীপুর জেলায়। ঠিক আছে, তো জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট জিনিসটা কি? জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট হচ্ছে মূলত বন সংরক্ষণের জন্য কি করেছিল, যে ফরেস্ট ডিপার্টমেন্ট প্লাস হচ্ছে যে স্থানীয় মানুষ যারা আছে, যে আদিবাসী জনজাতি যারা আছে, তাদের সঙ্গে মিলেমিশে একটা ব্যবস্থা, যেখানে কি হয়, সেই বন্য প্রাণী মানে বন অঞ্চলকে সংরক্ষণের জন্য এটা শুরু হয়েছিল। বা চোরা শিকারী এদেরকে ধরা বা অন্যান্য এদেরকে ধরা, এবং এছাড়াও সেখানকার সাধারণ মানুষ কি করতো? সাধারণ মানুষ হচ্ছে বনের যে সম্পদ যেগুলো আছে সেগুলো নিয়ে তারা তাদের জীবিকা নির্বাহ করতো। তো এই হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। ঠিক আছে, এটা শুরু হয়েছিল পশ্চিমবঙ্গে। পরবর্তী প্রশ্ন কি? পরবর্তী প্রশ্ন হচ্ছে নিদ্রায় সহায়তাকারী হরমোনটি হলো, তো ঘুমের জন্য কোন হরমোনটা কাজে লাগে? এটা হচ্ছে মেলাটোনিন। ঠিক আছে, উত্তর হচ্ছে ডি, মেলাটোনিন।
তো মেলাটোনিন হচ্ছে নিদ্রাতে সাহায্য করে। তো বাকি অপশনগুলো আমাদের জানা জানা যাক। যেমন মেলানিন, মেলানিনের কাজ কি? মেলানিন হচ্ছে চুল, আমাদের যে শরীরের চুল, এটাকে কালো রাখতে সাহায্য করে। এবং যে শরীরের ত্বক আছে, ত্বকের যে কালার, আমাদের বর্ণ মানুষের, সেই বর্ণটাকে মেলানিনের কারণেই কেউ হয়তো একটু পরিষ্কার, কেউ একটু হচ্ছে গাঢ় বর্ণের হয়, ঠিক আছে। তো ডোপামিন কি? ডোপামিন হচ্ছে এমন একটা পদার্থ যেটাকে বলে ফিল গুড হরমোন বলা হয়। ফিল গুড হরমোন, বা সেটা হচ্ছে মানে মানুষের ভালো লাগার পেছনে এই ডোপামিন হরমোনটা দায়ী, বা নেশা বা অভ্যাসের পেছনেও এটা দায়ী। যেমন মানুষ মোবাইলে রিল স্ক্রোল করে, এটার জন্য দায়ী সেই ডোপামিন, কারণ রিল স্ক্রোল করতে মানুষের ভালো লাগে। কারণ হচ্ছে কিছু কিছু ভিডিওর পর ভালো ভালো একটা ভিডিও আসে, সেই সময় ডোপামিন মানুষের রিলিজ হয়, সেই কারণে মানুষের রিল স্ক্রোল করতে ভালোবাসে মানুষ। হুম। তো এ হচ্ছে ডোপামিন। আর অ্যাড্রিনালিন হচ্ছে কি? অ্যাড্রিনালিন হরমোন হচ্ছে, এটা আপদকালীন হরমোন বলা হয়, ঠিক আছে। এটা হচ্ছে ভয়, রাগ, এইসবের সময় এই হরমোনটা তৈরি হয়, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন কি? পরবর্তী হচ্ছে, জলে বায়ুর বুদবুদ চকচকে দেখায় কারণ কি? জলে বায়ুর বুদবুদ যেগুলো হয়, জলের মধ্যে বায়ুর যে বুদবুদ থাকে, সেগুলো চকচকে দেখানোর কারণ হচ্ছে কি? উত্তর হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য, ঠিক আছে। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন মানে কি? যে জলের মধ্যে যখন বুদবুদটা থাকে, বায়ুর বুদবুদটা, তখন জলটা কি হয়, একটু ঘন মাধ্যম হয়ে যায়। মানে জল যে মাধ্যমটা, সেটা একটু গাঢ়, বাতাসের চেয়ে তো নিশ্চয়ই গাঢ়। বুদবুদ কি দিয়ে তৈরি হচ্ছে? বুদবুদ তৈরি হচ্ছে বাতাস দিয়ে। তো বাতাসের চেয়ে গাঢ়, সেই জন্য জলকে গাঢ় মাধ্যম ধরা হয়। আর বুদবুদের ভিতরে যে বাতাসটা আছে, সেটা লঘু মাধ্যম ধরা হয়। তো এই লঘু মাধ্যম থেকে গাঢ় মাধ্যমে আহ আলোটা মানে যেতে পারে না, কারণ আপতন কোণ আপতন কোণ সংকট কোণের চেয়ে বেশি হয় এগুলো। সেই কারণে এটা বেশি চকচকে দেখায়। সেটা কি বলা হয়? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। যখন আমরা আলো চ্যাপ্টা পড়বো, বিজ্ঞানের আলো চ্যাপ্টাতে আমরা এই জিনিসগুলো কভার করব। পরবর্তী প্রশ্ন কি? তাম্র ঘটিত শ্বাসরঞ্জক হলো, হ্যাঁ, তো তাম্র ঘটিত শ্বাসরঞ্জকটার নাম কি? হুম, এটার নাম হচ্ছে হিমোসায়ানিন, ঠিক আছে। এটাতে তামা থাকে, হিমোসায়ানিনের তামা থাকে। বা বিভিন্ন কিছু কিছু প্রাণী যাদের রক্ত কি হয়, রক্ত অনেকটা নীলচে টাইপের হয়, হ্যাঁ, তাদের থাকে কি, তাদের শরীরে হিমোসায়ানিন থাকে। এই হিমোসায়ানিনটা তামা তামা থাকে। আমাদের যেমন কি, আমাদের রক্ত লাল, তো আমাদের কি থাকে? আমাদের থাকে লোহা থাকে, বা আয়রন থাকে, এফি থাকে, ঠিক আছে। এফি, লোহা বা আয়রন। এফি হচ্ছে বিজ্ঞানে মানে এর নাম, বৈজ্ঞানিক নাম আয়রনের, ঠিক আছে। বা এই আয়রন মৌলটার বৈজ্ঞানিক নাম। তো এটা থাকে, এটা যুক্ত থাকার জন্য আমাদের শরীরের রক্তটা লাল হয়। তো এদের কি থাকে? হিমোসায়ানিন থাকে, তাম্র ঘটিত। এখানে অনেক সময় তাম্র ঘটিত না দিয়ে সিইউ দিতে পারে, ঠিক আছে। কপার, কপার ঘটিত বলে দিতে পারে। সিইউ ঘটিত বা কপার ঘটিত রক্ত বা শ্বাসরঞ্জকটা কি? হ্যাঁ, এটা শ্বাসরঞ্জক হবে, ঠিক আছে, রঞ্জক হবে, শ্বাসরঞ্জক। তো এটা হচ্ছে হিমোসায়ানিন। পরবর্তীতে প্রশ্নতে আসা যাক। E=mc² সমীকরণটির আবিষ্কারক কে? আবিষ্কারক হচ্ছে আইনস্টাইন, ঠিক আছে। তো বাদবাকি বিজ্ঞানীদের নাম দেওয়া আছে, তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক। বাদবাকি বিজ্ঞানীদের নাম দেওয়া আছে, যেমন কি হাইজেনবার্গ। হাইজেনবার্গ হচ্ছে আনসার্টেনটি প্রিন্সিপাল, বা অনিশ্চয়তা তত্ত্ব বাংলাতে বলা হয়, ঠিক আছে। তারপর হচ্ছে অটোহান। অটোহান হচ্ছে কি করে? অটোহান হচ্ছে নিউক্লিয়ার ফিশন রিয়াকশন, হ্যাঁ, নিউক্লিয়ার ফিশন। নিউক্লিয়ার ফিশন রিয়াকশন বা নিউক্লিয়ার বিভাজন যে রিয়াকশনটা হয়, এই ফিশন রিয়াকশনের জন্য
অটোহান এটা তৈরি করে। প্ল্যাঙ্ক কি? প্ল্যাঙ্ক হচ্ছে কোয়ান্টাম, এখন যে কোয়ান্টাম চলছে, কোয়ান্টাম কম্পিউটার নিয়ে চর্চা চলছে, বা কোয়ান্টাম জিনিসটা হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্ক তৈরি করে, ঠিক আছে, মানে সেই তত্ত্বটা দেয়, ঠিক আছে, কোয়ান্টাম তত্ত্বটা দেয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে দেহে জল এবং খনিজ লবণ পুনঃশোষণ করে কে? এটা হচ্ছে কে? বৃক্ক করে। জল আর খনিজ লবণ এগুলো পুনঃশোষণ করে। কি হয়, এক সময় মানে আমরা যে জল বা খনিজ লবণ, আমরা যে জলটা খাই, সেই জলটা কি হয়, আমাদের বৃক্ককে বলা হয়, শরীরের ছাঁকনি বলা হয়। একবার সেটা ব্যবহার করার পরে সেটাকে আবার পুনঃশোষণ করতে হবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন কি? যে সমস্ত ফুলের পরাগযোগ বাদুড়ের মাধ্যমে ঘটে তাদের কি বলা হয়? তাদের বলা হয় হচ্ছে কাইরোপটেরোফিলি। তো বাকি জিনিসগুলো, বাকি অপশনগুলো সম্পর্কে আমাদের একটু জানবো। যেমন হচ্ছে মিরমেকোফিলি, এটা হচ্ছে কি? এটা হচ্ছে মিরমেকোফিলি জিনিসটা পিঁপড়ের দ্বারা পরাগ সংযোগ, পিঁপড়ের দ্বারা পরাগ সংযোগ। আর অ্যানিমোফিলি জিনিসটা কি? অ্যানিমোফিলি হচ্ছে বাতাসের সাহায্যে বা বায়ুর সাহায্যে। পরবর্তী প্রশ্ন কি? ছত্রাকের সম্পর্কে অধ্যয়নকে বলা হয়, বা ছত্রাকের অধ্যয়নকে কি বলা হয়? মাইকোলজি বলা হয়, ঠিক আছে। ছত্রাকের অধ্যয়নকে বলা হয় মাইক্রোলজি, ঠিক আছে। তো বাকি অপশন গুলো জানা যাক, এইগুলো পরীক্ষায় আসে। হুম, যেমন হচ্ছে ফ্রেনোলজি হচ্ছে মস্তিষ্ক বা আমাদের মস্তিষ্কের শেপ সম্পর্কে আমরা যে আলোচনা করি, হ্যাঁ, যে শাখায় আলোচনা করা হয় মস্তিষ্কের শেপ সম্পর্কে, সেটাকে বলা হয় ফ্রেনোলজি। ফিজিওলজি হচ্ছে একটা জীববিজ্ঞান শাখা, যেখানে মানুষের শরীর সম্পর্কে আলোচনা করা হয়। হুম, শরীর সম্পর্কে আলোচনা করা হয়, মানুষের শরীর। তারপরে হচ্ছে কি অস্টিওলজি হচ্ছে হাড় সম্পর্কে আলোচনা করা হয়। পরবর্তী প্রশ্ন কি? ব্ল্যাকফুট ডিজিজ রোগের কারণ হলো। তো ব্ল্যাকফুট ডিজিজ রোগের কারণ কি? এটা হচ্ছে ব্ল্যাকফুট ডিজিজ হচ্ছে আর্সেনিক দূষণের কারণে ব্ল্যাকফুট ডিজিজটা হয়। তো আরেকটা কি, এখানে পারদ দূষণের ফলে কি হয়? পারদ দূষণের ফলে কোন রোগটা হয়? মিনামাটা রোগ হয়। মিনামাটা রোগ হয়, এটা জাপানে হয়, ঠিক আছে, মিনামাটা নামটা এসেছে জাপান থেকে। তো পরবর্তী প্রশ্নতে আসার আগে আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপের এটা হচ্ছে কিউআর কোডের স্ক্যানার। তো আপনারা এখান থেকে স্ক্যান করে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবেন। এছাড়াও ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপ আর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া থাকবে, সেখানে জয়েন হয়ে যাবেন, কারণ আমাদের সমস্ত আপডেট ওখানে আসবে। আর টেলিগ্রাম গ্রুপের একটা বিশেষত্ব কি, টেলিগ্রাম গ্রুপে আমি প্রত্যেকদিন 5টা করে প্রশ্ন আমি দিই, 5টা করে কুইজ দেওয়া হয়। সেই কুইজগুলোতে সবাই চেষ্টা করে সবাই উত্তর দেওয়ার। সুতরাং আপনারা এই কুইজ গ্রুপে জয়েন হয়ে যাবেন বা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন। পরবর্তী প্রশ্ন কি? পটাশিয়াম পারম্যাঙ্গানেট কোন ধর্মের জন্য এটি এটি দ্বারা জল শোধন করা হয়? তো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কোন ধর্মের জন্য জল শোধন করা হয়? এটা হচ্ছে জারণ ধর্মের জন্য, ঠিক আছে, এটা জারণ ধর্মের জন্য জলটা শোধন করা হয়। তো এই সব জিনিসগুলো পরে আসবো, যখন কেমিস্ট্রি বা রসায়ন বিজ্ঞান নিয়ে যখন আলোচনা করব, তখন জারণ বিজারণ এইসব জিনিস আলোচনা হবে। পরবর্তী প্রশ্নতে আসা যাক। কোন নদীর তীরে দ্বিতীয় পুলকেশী হর্ষবর্ধনকে পরাজিত করে? তো উত্তর হচ্ছে নর্মদা। পরবর্তী প্রশ্নটা কি? ভারতের প্রথম ইউরেনিয়াম খনি কোনটি? ভারতের প্রথম কি ইউরেনিয়াম খনি? এটা হচ্ছে জাদুগোড়া। উত্তর হবে এ। এইখানে প্রথম ভারতে ইউরেনিয়াম উৎপাদন হয়।
পরবর্তী প্রশ্ন কি 2025 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত, ঠিক আছে, ফেব্রুয়ারি মাস পর্যন্ত, সে অবশ্য ডেটার কোনো চেঞ্জ হয়নি, তাও এখানে ফেব্রুয়ারি মাস পর্যন্ত লেখা আছে। ফেব্রুয়ারি মাস পর্যন্ত তথ্য অনুযায়ী কোন রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক রেলওয়ে স্টেশনে সৌরশক্তির ব্যবহার রয়েছে? তো উত্তর কি হবে? উত্তর হবে রাজস্থান। তো রাজস্থানে সবচেয়ে বেশি যতগুলো রেলওয়ে স্টেশন আছে সেসব স্টেশনে সৌরশক্তির ব্যবহার হয়েছে। তো এখনকার ডেটা পর্যন্ত তাই। এখন অক্টোবর চলছে, অক্টোবরেও সেই একই রকমই চলছে। এখন পরবর্তীতে ডেটা পরিবর্তন হলে সেটা আমি পরে জানিয়ে দেব। তারপরের প্রশ্নটা কি, IRDAI নিম্নলিখিত কোন ক্ষেত্রকে নিয়ন্ত্রণ করে? তো IRDAI কোন ক্ষেত্রকে নিয়ন্ত্রণ করবে? তো এইটা জানতে গেলে, প্রশ্নটার উত্তর জানতে গেলে আমাদের ফুল ফর্ম জানতে হবে। ফুল ফর্ম হচ্ছে IRDAI এর ফুল ফর্ম হচ্ছে ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া। তো এখানে নামেই আছে ইন্স্যুরেন্স, তো এটা কি হবে? বীমা নিয়ে কাজ করবে। হুম, এটা বীমা নিয়ে কাজ করবে। পরবর্তী কি, পরবর্তী হচ্ছে 1969 সালের আসাম পুনর্গঠন আইনের মাধ্যমে কোন রাজ্যটি গঠিত হয়েছিল? তো আসাম পুনর্গঠন আইন হচ্ছে কত সালের? 1969 সালে। এই এই আইনটার মাধ্যমে কি তৈরি হয়েছিল? মিজোরাম তৈরি। মিজোরাম যে স্টেটটা, সেই স্টেটটা তৈরি হয়েছিল। তো মিজোরাম তৈরি হয়েছিল কি, গারো আর খাসি যে পাহাড়গুলো আছে সেই পাহাড়গুলো মিলে এই আসাম পুনর্গঠন আইনে মিজোরাম রাজ্যটি তৈরি হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি, তো তত্ত্ববোধনী সভার প্রতিষ্ঠাতা কি? তত্ত্ববোধনী সভার প্রতিষ্ঠাতা হলো দেবেন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, তো এই সভা টভাগুলো যেগুলো আছে এগুলো রিলিজিয়াস মুভমেন্ট, ইতিহাসে যখন পড়া হবে সেগুলো সব আলোচনা হবে। হ্যাঁ, তো তত্ত্ববোধনী সভা দেবেন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্নতে আসা যাক, রানী রূপমতি প্যাভিলিয়ন কোন রাজ্যে দেখা যায়? রানী রূপমতি প্যাভিলিয়ন হচ্ছে মধ্যপ্রদেশে দেখা যায়। পরবর্তী প্রশ্ন, কোন নদীতে বদ্বীপ গঠিত হয়নি? তো এটা উত্তর কি, এখানে অনেকগুলো নদী আছে, গোদাবরী, মহানদী, নর্মদা, কৃষ্ণা। তো এখানে কোন নদীটাতে বদ্বীপ গঠন হয়নি? বদ্বীপ গঠন হয়নি হচ্ছে নর্মদা নদীতে। কারণ কি, নর্মদা নদী হচ্ছে এক পশ্চিম বাহিনী নদী। হুম, পশ্চিম বাহিনী নদী। পশ্চিম বাহিনী নদী, ঠিক আছে, নর্মদা পশ্চিম বাহিনী নদী। এটা কোথায় মিশে? এটা হচ্ছে আরব সাগরে এসে মিশে। আরব সাগরে। হুম, আরব সাগরে এসে মিশছে, সেই কারণে এখানে কোনো বদ্বীপ হয়নি। কারণ কি, সেই অঞ্চলের ভূমিরূপটাই এমন যে বদ্বীপ গঠনের কোনো চান্স নেই। সেখানে প্রচুর 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 পরিমাণে পাহাড় এবং মানে পাথরে ভরা পাহাড়, মালভূমি এরকম অঞ্চল আছে। তো সেই কারণে এখানে বদ্বীপ গঠন হয়নি। ঠিক আছে, তো বাদ বাকি যেগুলো আছে গোদাবরী, মহানদী ও কৃষ্ণা, এগুলোতে বদ্বীপ গঠন হয়েছে, কারণ এগুলো সবাই বঙ্গোপসাগরে এসে পড়েছে। এরা বঙ্গোপসাগরে এসে পড়ছে, এরা হচ্ছে পূর্ব বাহিনী নদী। ঠিক আছে, তো এরকম একটা প্রশ্ন এসেছিল প্রশ্নটা কি দিয়েছিল, এরকম অপশন দিয়ে দিয়েছিল। এটা এসেছিল ডাব্লিউবিপি, হ্যাঁ ডাব্লিউবিপি এসআই এসেছিল প্রশ্নটা, এবার 2025-এ যেটা হলো। হ্যাঁ, ডাব্লিউবিপি এসআই এসেছিল যে কি, অনেক অপশন দেওয়া আছে, কোন নদীটা পশ্চিম বাহিনী নদী? এখানে অপশন ছিল নর্মদা। ঠিক আছে, তো এরকম প্রশ্ন আসে, এটা অনেক অনেক পরীক্ষাতেই আসে, এটা কমন প্রশ্ন একটা। হ্যাঁ, নদীর ক্ষেত্রে কোনটা পশ্চিম বাহিনী কোনটা পূর্ব বাহিনী এসবগুলো আসে। পরবর্তী প্রশ্নটা কি, এ ক্যাপ্টেন্স ডায়েরি মাই ফার্স্ট ইয়ার, এই গ্রন্থটি মানে গ্রন্থটি কার আত্মজীবনীমূলক গ্রন্থ? তো এটা হচ্ছে কার? রিকি পয়েন্টিং এর আত্মজীবনীমূলক গ্রন্থ।
রিকি পন্টিং কোথাকার প্লেয়ার ছিল? অস্ট্রেলিয়ার প্লেয়ার ছিল। হুম, অস্ট্রেলিয়ার প্লেয়ার ছিল। এছাড়া হচ্ছে বাদবাকি যে প্লেয়ার গুলোর নাম আছে তাদের সবার বই নেই, তবে যেগুলো যাদের যাদের আছে আমি বলে দিচ্ছি। হুম, যেমন শোন ওয়ার্ন, ইনিও ছিলেন অস্ট্রেলিয়ার প্লেয়ার। তার হচ্ছে নো স্পিন এবং হচ্ছে এটা হচ্ছে অটোবায়োগ্রাফি নো স্পিন, ঠিক আছে। আর ইমরান খানের আছে কি, ইমরান খানের হচ্ছে পাকিস্তান এ পার্সোনাল হিস্ট্রি, এরকম সব আছে। হ্যাঁ, তো আমাদের ইম্পর্টেন্ট কি, আমাদের আমাদের যারা টিম ইন্ডিয়ার আছে, হ্যাঁ, ভারতীয় যে প্লেয়ার গুলো আছে তাদের আত্মজীবনী গুলো জানা দরকার। যেমন কি এখানে পেনের কালারটা চেঞ্জ করুন। যেমন কি এখানে ক্রিকেটার আর একটা বইয়ের নামের লিস্ট দেওয়া আছে, ঠিক আছে, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, বেশিরভাগ পরীক্ষাতে আসে। যেমন সচিন তেন্ডুলকার প্লেইং ইট মাই ওয়ে, এটা ইম্পর্টেন্ট, এটা অনেক জায়গায় এসছে, ঠিক আছে। এটা WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এ 2016-তে মনে হয় এসছে। সৌরভ গাঙ্গুলি কি, সৌরভ গাঙ্গুলি হচ্ছে এ সেঞ্চুরি ইজ নট এনাফ। হ্যাঁ, এ সেঞ্চুরি ইজ নট এনাফ, এটা সৌরভ গাঙ্গুলির। সুনীল গাভাস্কারও অনেক সময় পরীক্ষাতে আসে। সানি ডেজ, একটা কি সানি ডেজ, হ্যাঁ, রানস অ্যান্ড রুইন্স, এগুলো আছে। যুবরাজ সিং এর কি, যুবরাজ সিং এর হচ্ছে দ্য টেস্ট অফ মাই লাইফ, এ একটা আছে। ভিভিএস লক্ষণ, ভিভিএস লক্ষণের কি আছে 281 অ্যান্ড বিয়ন্ড। এগুলো বুকস অ্যান্ড অথার খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা পরীক্ষায় আসে, সব পরীক্ষাতেই প্রায় আসে, ঠিক আছে। অনিল কুম্বলের কি ওয়াইড অ্যাঙ্গেল। কপিল দেবের কি আছে, দেবের আছে হচ্ছে ক্রিকেট মাই স্টাইল। হ্যাঁ, এগুলো আসে, এটা মানে যেগুলো যেগুলো দাগ দিচ্ছি সেগুলো মোটামুটি আসে। হ্যাঁ, রাহুল দ্রাবিড়, এটা পরীক্ষায় আসা কোশ্চেন। দ্য নাইস গাই হু ফিনিশ ফার্স্ট, ঠিক আছে, এইগুলো মোটামুটি আসে পরীক্ষাতে। হুম, পরবর্তীতে কি আছে, পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন সংবিধান সংশোধনকে, হ্যাঁ, ভারতের সংবিধানের সংক্ষিপ্ত রূপ বলা হয় বা মিনি কনস্টিটিউশন বলা হয়। ভারতের সংবিধানের মানে একটা সংশোধন যেটা, সেটাকে মিনি কনস্টিটিউশন রূপে মানে মানে আখ্যায়িত করা হয়েছে, ঠিক আছে। তো সেটা কততম সংশোধন, সেটা হচ্ছে 42তম সংশোধন, ঠিক আছে। এটাকে মিনি কনস্টিটিউশন বলা হয়, কারণ কি সে সময় অনেক কিছু অ্যাড করা হয়েছিল, যেমন সেকুলারিজম, তারপরে হচ্ছে মানে যে প্রিএমবেলে অনেক কিছু নতুন অ্যাড করা হয়েছিল সেই ইমার্জেন্সির সময়, মানে ইন্দিরা গান্ধী যে এমার্জেন্সি জারি করেছিল, সেই এমার্জেন্সির সময় এইগুলো সব অ্যাড করা হয়েছিল, মানে প্রচুর জিনিস অ্যাড করা হয়েছিল, সেই কারণ হচ্ছে 42তম সংশোধনীকে বলা হয় মিনি কনস্টিটিউশন বা সংবিধানের সংক্ষিপ্ত রূপ। পরবর্তী প্রশ্ন কি, 2025 সালে মিস ওয়ার্ল্ড খেতাব কে জিতেছে? মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছে হচ্ছে ডি সুচেতা সোয়াংশী। তো ইনি কোথাকার বাসিন্দা? ইনি হচ্ছে থাইল্যান্ডের বাসিন্দা, ঠিক আছে, থাইল্যান্ডের বাসিন্দা। তো এবার যে মিস ওয়ার্ল্ড যে হোস্ট কারা করেছে, মিস ওয়ার্ল্ড যে 2025 সালে যে মিস ওয়ার্ল্ড যেটা হয়েছে, সেটা কোন দেশ হোস্ট করেছে? সেটা আমাদের ভারতে হোস্ট হয়েছে। কোথায়? হায়দ্রাবাদে। ভারতের হায়দ্রাবাদ হোস্ট করেছে। হুম, বা ভারতের হায়দ্রাবাদে সেটা অনুষ্ঠিত হয়েছে, ঠিক আছে। পরবর্তী প্রশ্নতে আসা যাক। 2000, ওহ, ডবল চলে এসছে, ঠিক আছে। রাধা রেড্ডি ও রাজা রেড্ডি কোন, এটা রেড্ডি হবে, ঠিক আছে, রেড্ডি না রেড্ডি হবে। রেড্ডি কোন ধ্রুপদী নৃত্যের সঙ্গে যুক্ত? তো ধ্রুপদী নৃত্য বা ক্লাসিক্যাল ডান্স বলা হয়। ধ্রুপদী নৃত্যকে ইংলিশে কি বলা হয়? ক্লাসিক্যাল ডান্স বলা হয়। হুম,
ক্লাসিক্যাল ডান্স বলা হয়। তো এই ক্লাসিক্যাল ডান্স কোন ক্লাসিক্যাল ডান্সের সঙ্গে যুক্ত? এটা হচ্ছে কুচিপুড়ি। কুচিপুড়ি, তো এই কুচিপুড়িটা কোন রাজ্যের সঙ্গে সম্পর্ক যুক্ত? তো আমি একটা লিস্ট দিয়ে দিয়েছি, সেই লিস্টে 7টা যে ক্লাসিক্যাল ডান্স আছে, যে সাহিত্য নাটক একাডেমি আছে, সাহিত্য নাটক একাডেমি দ্বারা স্বীকৃত যে 7টা ক্লাসিক্যাল ডান্স আছে তার নাম দেওয়া আছে এবং কোন রাজ্যে সেটা দেওয়া আছে। যেমন কি ভারতনাট্যম, ভারতনাট্যম কোথাকার? তামিলনাড়ু। কুচিপুড়িটা কোথাকার? কুচিপুড়িটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের, ঠিক আছে। ওড়িশি, ওড়িশি হচ্ছে উড়িষ্যার। কথক হচ্ছে, কথাক লেখা আছে কত্থক বা কথক, ঠিক আছে, এটা উত্তরপ্রদেশের। কথাকলিটা কোথাকার? কথাকলি হচ্ছে সেই চোখে মুখ একটা সেই মুখে রং মেখে যে ডান্সটা হয়, হ্যাঁ, ফেসিয়াল এক্সপ্রেশন চেঞ্জ করে বিভিন্ন রকম এক্সপ্রেশন দেয়, সেটা হচ্ছে কেরালাতে। হুম। মোহিনীঅট্টম কোথায়? মোহিনীঅট্টমও সে কেরালার। মণিপুরীর, মণিপুরি কোথাকার? মণিপুরের। তারপরে সতরিয়া, এটা হচ্ছে আসাম, এটা শেষে যোগ হয়েছে সতরিয়া ডান্স। তবে প্রশ্ন কি প্রশ্ন মানে এখানে আরেকটা জিনিস বলার আছে যে সাহিত্য নাটক একাডেমি তো 8টা ক্লাসিক্যাল ডান্সকে স্বীকৃতি দিয়েছে, তো ভারতের মিনিস্ট্রি অফ কালচার কটা দিয়েছে? 9টা ক্লাসিক্যাল ডান্সকে স্বীকৃতি দিয়েছে। সেই 9টার মধ্যে ছৌ নাচ শুদ্ধ আছে, ঠিক আছে, এটা এখানে লেখা নাই, তো সেটা জেনে নেওয়া উচিত, জেনে রাখা উচিত। পরবর্তী প্রশ্নটা কি? ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সদর দপ্তর কোথায়? তো অলিম্পিক কমিটির সদর দপ্তর হচ্ছে লুসান। লুসানটা কোন দেশে অবস্থিত? সুইজারল্যান্ডে, ঠিক আছে, সুইজারল্যান্ডে। আমি SZ লিখছি, ঠিক আছে, সুইজারল্যান্ড। তো লুসানটা সুইজারল্যান্ডে অবস্থিত। তো অলিম্পিক সম্পর্কে কিছু তথ্য জানা দরকার। অলিম্পিক প্রথম কোথায় কোথায় শুরু হয়? ফার্স্ট শুরু হয় এথেন্সে, ঠিক আছে, ফার্স্ট এথেন্সে শুরু হয়। কত সালে? 1896 সালে এথেন্সে শুরু হয় ফার্স্ট। তো অলিম্পিকের গত দিনে একজন প্রশ্ন করেছিল যে 2032 অলিম্পিকটা কোথায় হবে? আমি একটু গন্ডগোল করে ফেলেছিলাম, ওটা হবে ব্রিসবেনের অস্ট্রেলিয়াতে, ঠিক আছে। তো ব্রিসবেনের অস্ট্রেলিয়াতে অলিম্পিকটা হবে। তো 2028 কোথায় হবে? 2028 লস অ্যাঞ্জেলেসে হবে, আমেরিকাতে। হ্যাঁ। আর 2024 কোথায় হয়েছিল? 2024 প্যারিসে হয়েছিল। আর টোকিওতে 2020 হয়েছিল। এগুলো সব খাতায় নোট ডাউন করে নেবেন। পরের প্রশ্নটা কি? প্রদীপিসির বার্মি বাক্স উপন্যাসটি কার লেখা? ঠিক আছে, এটা উত্তর হচ্ছে লীলা মজুমদার। পরবর্তী প্রশ্নটা কি? র্যাবিট R1, সম্প্রতি খবরে আসা র্যাবিট R1 জিনিসটা কি? এটা কি খরগোশের নতুন প্রজাতি, না এটা AI পদ্ধতি, না গ্যালাক্সি, না সৌরজগতের বাইরের কোন একটা গ্রহ? তো উত্তর হচ্ছে একটা AI পদ্ধতি বা AI একটা ডিভাইস, ঠিক আছে, AI একটা ডিভাইস, ঠিক আছে, একটা ডিভাইস। হুম। AI ডিভাইস, এই AI ডিভাইসটার সাহায্যে কি হয়, যে AI ডিভাইসটা আমাদের কলারে, জামার কলারে বা অন্য কোথাও আটকানো থাকলে সেটা স্ক্যান করে বলে দেবে যে জিনিসটা কি। তো আমি আমি কোনো একটা জিনিস জানি না, সেখানে আমি র্যাবিট AI কে জিজ্ঞেস করলাম, হ্যাঁ, র্যাবিট R1 কে জিজ্ঞেস করলাম এটা একটা জিনিসটা কি, তখন সেটাকে ও স্ক্যান করবে, তাদের একটা সেন্সর আছে, সেন্সর বা ক্যামেরার মাধ্যমে স্ক্যান করে সেটা ভয়েসের আকারে জানাবে, ঠিক আছে। তো আজকেকার মতো এখানে আমাদের টেলিগ্রাম গ্রুপে যে কুইজ হয় প্রত্যেক দিন, সেই কুইজে অংশগ্রহণ করার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন।